আসসালামু আলাইকুম। আমাকে খুব সম্ভবত এই বাসাটা ছেড়ে দিতে হবে। মানে এটার জন্য এত মনটা খারাপ, বাট নাথিং টু ডু। অ্যাকচুয়ালি আমি আসলে আর এফোর্ড করতে পারছি না। তো হোয়াট এভার, আর জানি না, হয়তো বা এই মাসেই ছেড়ে দিতে হবে। চেষ্টা করব যে আরেক মাস থাকার মধ্যে মনে হয় না। বাসা যদি পেয়ে যাই তাহলে তো হয়তো বা ছেড়ে দিতে হবে নোটিশ দিয়ে। কারণ এক্সট্রা টাকাটা দেওয়াটা, আমি আসলে ভেবেছিলাম আমার ছোটো বাচ্চাটা আসবে, তাহলে হয়তো বা আমরা একটু শেয়ার করতে পারতাম। আমি আমার ছেলেটা যদি আমার সাথে কিছু সাপোর্ট দিত তাহলে এই বাসাটা আমি ছাড়তে হতো না। তো এখন তো আর কিছুই করার নেই। তো এখন বাসাও কিন্তু পাইনি এখনও। বাসা যদি পাই তাহলে, বাট এবার যে বাসাটা পাবো আর শিফট করব না। হয়তো চেষ্টা করব যে অন্তত 2টা বছর, তারপরে যতদিন না পর্যন্ত ধীমান তাসিনদের বাড়ি, ওর বাবার বাড়ি না হয়ে যাচ্ছে। ওদের হয়ে গেলে তো বেটার, ওদের মালিহার ওয়াইফ সহ তাসিন সবাই মিলে ওই বাসাতেই থাকা, ওর বাবার বাড়িতে। তো তখন আমি হয়তো বা নয়াটোলা যাবো, নারটোলাতে খরচ করতে হবে। কারণ কি, ওই বাসাটাতে আমি চাচ্ছি না যে নতুন করে কিছু এক্সপেন্স মানে স্পেন্ড করা হোক। কারণ ওখানে বেস্ট হচ্ছে ওইটা সম্পূর্ণ নতুন করে আমরা রিকনস্ট্রাক্ট করা, নয়াটোলা 103 নানুর বাড়িটা যে, অথবা একদম পুরা রিকনস্ট্রাক্টে। সেটা এখন 6-7-8 তালা হোক, মানে 10-12 তালার নিচে না, আর 22-23 তালাই হোক। আল্লাহ বলতে পারেন এখন কোনটা। উইল ট্রাই, যে কোনো একটা তো চেষ্টা করতেই হবে। আল্লাহ, এই যে সম্পূর্ণ কপাল পুড়ে গেছে, নিচে যে অরিজিনাল কালারটা এইখানে, আর এখান থেকে সম্পূর্ণ পোড়া, পুরা পোড়া মুখ। তো হোয়াট এভার, রোজা তো করছি, কিন্তু সবচেয়ে বড় কথা আম্মুর মৃত্যুবার্ষিকী আসতেছে, আর 9 তারিখে আম্মুর মৃত্যুবার্ষিকী। এত মনটা খারাপ, আর অনেক টাকা নাই যে অনেকগুলো টাকা এতিমখানায় দিব বা আম্মার জন্য অনেক খরচ করবো। সিমনটি কিছু সাপোর্ট করবে বলছে, ধীমানকেও বলতে হবে। যদিও টাকা দিচ্ছে, তারপরে অল্প কিছু, খুব অল্প কিছু, যেটা একদম না দিলেই না। টাকা দিচ্ছে মিনস আমরা টাকা দিব, কিন্তু ওই যে বাসা, অ্যাকচুয়ালি বাসা শিফটের কথা ধীমানই বলছে। আমাকে যদি শিফট করতে হতো, আমাকে শিফট করতেই হতো 1-2 মাসের ভিতরে। কিন্তু সেক্ষেত্রে যদি আমার দায়িত্বে করতে হতো তাহলে হতো কি, যেটা আমার যা জিনিসপত্র আছে সমস্ত সেল করে দিয়ে তারপরে তাসিন আর আমাকে মিলে বাইরে একটা বাসা নিতে। কিন্তু ধীমান খুব রিকোয়েস্ট করলো, ধীমান আব্বু যে বসুন্ধরাটা খুব ভালো হয়, কারণ আমার বাচ্চাটা কাছে। ও রাগই হোক যাই হোক, মনটা তো অসম্ভব ভালো। ধীমান আব্বু মালিহা আম্মু দুজনেরই। আমি তো আর তেমন কিছু পারবো না, অ্যাটলিস্ট দেখতে পারবো বেশি সময়, টাইম মতো দেখা যাবে। যে এখন হয়তো বা মাসে একবার দেখতে যাই, তখন হয়তো অন্তত মনে হলো হচ্ছে 2 দিন পরে যে দেখা করে আসতে গেলাম, দেখা করে আসলাম, এতটুকুই আর কি। এখন আর ওরা তো জলসিঁড়িতে চলে গেলে তার প্রশ্নই আসে না। তখন তো আর এই ধরনের কোন, মানে তখন তো আর যাবো না জলসিঁড়িতে। বা সাভার ডিচেস আমি আবার আসতে পারি, যদি আমার নাটোলার বাসাটার আমি অর্ধেক সেল করতে পারি, বা ওখান থেকে আমি ভালো একটা আউটকাম পেতে পারি, তাহলে হয়তো বা ভালো একটা টাকা যদি পাওয়া যায় বা একটা জবের জন্য, তখন হয়তো বা সাভারে আসলাম, অথবা জলসিঁড়িতে বাসা ভাড়া নিলাম আর একটা ফ্ল্যাট। ওখানে ওর বাপ যেখানে থাকে, যে রোডে থাকে সেই রোডে যাব না, আগে শুনে নিতে হবে যে কোথায়। সম্পূর্ণ ওর সেক্টর আছে অনেকগুলো, আরেকটা সেক্টরে যাবো। যেরকম তারা যদি এখন 16 নম্বর সেক্টরে বাসা নেয়, তাহলে আমাকে আরেকটা সেক্টরে যাইতে হবে, অন্য একটা যদি জলসিঁড়িতে যাওয়া হয়। একা একা থাকলে জলসিঁড়ি বা ডিএইচএসে, সাভার ডিএইচএসে থাকা ভালো, এটা কম্পারেটিভলি বেটার। টাফ আছে তারপরও, কারণ এই কারণে না যে মেজর হারুনের বা আর্মিতে, এই কারণেই যে আম্মু পাপার বিয়ে হওয়ার পরে, বা আমার বয়স যখন 20, তখন তো আমার বিয়ে হয় বাংলাদেশ আর্মিতে মেজর লেফটেন্যান্ট হারুনের সাথে। বাট আমার বয়স যখন 3 ছিল, 3.5, 4 বছর বয়সে আমি গিয়েছি, হইলো আমার 4 না, হ্যাঁ 4 না 3.5 বছর বয়সে। পাপা আম্মু আমাকে, মানে পাপা, আমি তখন 3.5 বছর, তখন আমাকে আম্মু সহকারে নিয়ে আসে, আমাকে রীতিমতো কোলে করে। আমি ছোটো একটা বাচ্চা মেয়ে, একদম শিশু বাচ্চা, কিছুই একদম আমি ভালো করে আমার আমার মেমোরিতে এখনও সব কিছু নাই। আমার কাছে মনে হতো আম্মু পাপা অনেক লম্বা, অনেক বড়, এরকম মনে হতো। আর সে আমার এখন সমস্ত চুল পেকে আমার ছেলে বিয়ে করছে, এবং ছেলেদের ওরাও একসময় ছোট ছিল, ওরাও বড় হয়ে গেছে। একদম সব কিছু কীরকম স্বপ্নের মতো, দেখতে দেখতে দিন চলে যায়, হয়তো বা মৃত্যু খুব কাছে। মা তো চলে গেল, আল্লাহ বলতে পারে, আম্মা চলে গেছে। আমি তো আম্মাকে আবার ফেরত নিয়ে আসতে চাই, কিন্তু আমার জন্য বাইচে থাকাই তো আমার জন্য অনেক কঠিন। যেটাই চিন্তা করছে সেটাই প্রচণ্ড রকমের কঠিন হয়ে যায়।
এই যে আজকে গতকাল রাতে গেলাম স্বপ্নতে একটু সুগার নেওয়ার জন্য, তারপর ওখান থেকে 2টা ডিম নিলাম। আমি সচরাচর ডিম খাই না। ডিম নিয়ে অনেকে না একটা মিন করতে চাই যে ডিম খাওয়া মানে বাচ্চা। নেভার এভার। আমার বাচ্চারা তো দূরে থাক, ইভেন মুরগির যে ডিমটা, যে মুরগিটাই তো ওইখানে নাই। সাপোজ যে মুরগির 2টা ডিম আমি খাবো, আমি যদি হচ্ছে খেতে পারি না, কারণ ডিমটা একটু প্রবলেম ছিল কেমন যেন ভিতরে। আমি বলি দিস ইজ ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে সাভারে এসে যখন আমি ডিম কিনি, যতবার সাভারে আসলাম তো একবারই, ডিম কিনলাম টোটাল দুবারই ডিমের ভিতরে পাওয়া গেছে, মানে ব্লাড না, কিন্তু ডার্ক হয়ে যায় ডিমগুলা। কেন হয় আল্লাহ জানে। আমার মনে হয় অনেক দিন থাকে, নাকি এখানকার পোলট্রিতে কোনো প্রবলেম, নাকি এখনকার পোলট্রির যে ফিডটা দেওয়া হয় তাতে প্রবলেম, আল্লাহ বলতে পারে। মানে ডিমগুলোর ভিতরে কীরকম খয়েরি একটা হয়ে যায়, যেটা আর ডিফারেন্ট গন্ধটা, দুর্গন্ধ না কিন্তু গন্ধ, বাট সেটাও আমি সহ্য করতে পারি না। কারণ ডিম হবে ডিমের মতো, একদম ফ্রেশ ডিম, যেটা তাজা ডিম। আর আরেকটা জিনিস মানুষে খুব করে, ডিমের ভিতরে নিজের বাচ্চা। আচ্ছা, আমি একসময় আম্মার পেটে ছিলাম। আমি যখন জন্মেছে তখন আমি পরিপূর্ণ একটা মানুষ। পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে, শুধু মানুষ না, যে কোনো প্রাণী যখন পরিপূর্ণ আকারে চামড়া মিলে সব হয় তখন। বাট ডিমটা হচ্ছে একেবারে ইভেন ভ্রূণ হওয়ারও আগে। তো ওইটা কীভাবে বাচ্চা কাচ্চা হবে, যেটা এখনও কোনোদিনও ভ্রূণই হয় নাই, যে জিনিসটা একটা ভ্রূণেও পরিণত হয় নাই। মানে মানুষের বাড়ির ভিতরে থাকে এবং প্রাণীদের বাড়িতে, ধরো সাপোজ মুরগির বাড়ির ভিতরে ছিল, তো মুরগি খাওয়া আর ডিম খাওয়া একই কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা মুরগির যখন ডিম হোক বা গরুর বাচ্চা হোক বা ছাগল, সেটাই ওই বাচ্চা সাপোজ যে গরুটাকে কাটা হয়, ওই গরুটা ছাড়া তো অন্য কোনো গরু ওইখানে নাই। সো আমি 1973-তে জন্ম। আমি যদি কাউজুডে এক সাইন হইও, আমি কী করে ওই গরুটার ভিতরে যাব? নেভার, ইট ইজ নট পসিবল এট অল। বাট তারপরও তারা এটা বলতে কখনোই খাবার দাবারের ভিতরে আমরা কেউই নেই। নো ওয়ান ক্যান গেট ইন, নট ইভেন অ্যানাদার কাউ। আরেকটা গরু ওখানে ঢুকবে না, বা আরেকটা মুরগিও ওখানে যাবে না। যখন যে মুরগিটা বা যে গরুটা আমরা খাই বা যে ডিমটা, ওখানে ওই মুরগিটারই আরেকটা ডিম ঢুকবে না। তো আর একটা করে মুরগি কমসে কম 2 বছর থেকে 3 বছর ডিম পারে। তারপরে ওই মানে পোলট্রিতে আমাদের, আর দেশি মুরগির কথা বলতে পারছি না, পোলট্রিতে যেটা হয় 2 থেকে 3 বছর ডিম পারে, কখনো একটু কম, কখনো একটু বেশি। কিন্তু এই যে মানে বছরে 365 করে প্রায় 700 বা 1000-এর ভিতরে 40-50টা দিন হয়তো বা তার অনষ্ট হতে পারে, বা 200-300টা কম হতে পারে। এভারেজে হয়তো বা 800-850 ডিম তারা পারতেছে, বা 900 ডিম পারতেছে। তো যে ডিমটাই তারা পারুক না কেন, এতগুলো ডিম পারে, ওইটা তো মানুষের পক্ষে সম্ভব না প্রডিউস করা। তার বড় কথা, ওটা তো একটা প্রাণী হওয়ারও অনেক আগের একটা স্টেজ। সো ওইটা তো কোনোদিন আমাদের বাচ্চা কাচ্চা তো গেট ইন করার প্রশ্নই আসে না। এখানে হঠাৎ করে কালকে হঠাৎ করে মনে হয় যে আমার এখান থেকে হাড় গলতেছে। হাড় তো সারাক্ষণই গলে বিভিন্ন জায়গা থেকে, আবার এখানে। আর তার থেকে একটা ছোট্ট একটা দুঃসংবাদ আছে, যেটা আগামীকাল আমাকে ঠিক করতে যাইতে হবে। আমি জানি না, কারণ এখনও ভোরাতে আজান দিয়ে দিবে। কয়টা বাজে দেখি, 4:16 বাজে। আমি সেহরি অলরেডি খাওয়া শেষ, তাহাজ্জুদের নামাজ পড়া শেষ, রাতের বেলা তারাবি পড়েছি, সবই পড়া শেষ আল্লাহ করে। এখন ফজরের নামাজটা পড়বো। বাট কালকে ভোরবেলায় উঠে রওনা দিতে পারবো না, একটু পরে রওনা দিতে হবে, কারণ আমার এয়ারটেল সিম হঠাৎ করে আনফর্চুনেটলি গতকাল আমি বাসে ঢাকা থেকে শিমন্ডি বাসায় ছিলাম, ওখান থেকে ফেরার পথে বাড়িওয়ালাদের সাথে কথা বলে হচ্ছে বাসাটার সাথে দেখে যখন আমি গুলশান থেকে তো বৈশাখী হোক বা আলিফ হোক একটাতে উঠে যাই, অথবা পান্থপথ থেকে ডাইরেক্ট সাভারে উঠে, পান্থপথ থেকে সাভার ছাড়ে, পান্থপথ মানে 32 নম্বর থেকে। তো আমি উঠলাম হচ্ছে গতকাল বৈশাখীতে উঠে ওটা নর্মালি মিরপুর মাজার রোড পর্যন্ত যায়, তারপর আর যায় না। তো বা মিরপুর রোড পর্যন্ত যায়, ওখান থেকে তারপর আরেকটা বাস নিতে হয়, সাভার হোক, অথবা আমি এখন তো সাভারেই উঠেছি। আর উঠি নাবিল, হানিফ আর এসি বাসগুলোতে, নাবিল, হানিফ আর শ্যামলী, এই তিনটার যে কোনো একটা এসি বাসে। তো গতকাল উঠেছিলাম, ওদেরকে 100 টাকা দিলে ওরা আমাকে পৌঁছায় দেয় একদম বাসার গেটে, মানে GDOHS-এর গেটে নামে। তাই এসি বাসটাই বেটার। তো এই জন্য বৈশাখীতে করে ওখানে যে মিরপুর মাজার রোডের সামনে একদম লাইন ধরে ওখানে কাউন্টার, তো গেলেই ওখানে পাওয়া যায়। এই জন্য রাত বেশি হলেও পাওয়া যায়, কিন্তু আমার জন্য খুব এটা ডিফিকাল্ট যে এত রাত্রে করে এখানে জার্নি করা, সত্যি ডিফিকাল্ট। চুল কিন্তু আমি শর্ট করে ফেলছি, চুল লম্বা ছিল, কারণ আমি ম্যানেজ করতে পারছিলাম না, আর আমার শরীরটা অত ভালো না।
আর চুল সব তো এমনিতেই হোয়াইট, সাদা মানে রূপালি হয়ে গেছে, সিলভার হয়ে গেছে। আর তাদের মুখের এই যন্ত্রণার জন্য আর আমার কাছে মানে খুব অসহ্যকর অবস্থা হচ্ছিলো। আমার কাছে না, ঠিক আছে চুলটা আমি আবার ছোট করে ফেলি, ছোট করলে হয়তো আমি একটু ইজি ফিল করবো, ধোয়া টোয়া সব কিছুতে একটু একটু বেটার ফিল করবো। তো এখন আজকে গতকাল রাত্রেবেলা যখন আমি গেলাম, তো এবার ডিম নিয়েছে, ডিম দুটো খেতে পারলাম না, আছে এখনও পুরোটাই সেদ্ধ করা হয়েছে, কিন্তু সেদ্ধ করার পর একদম মাইক্রোওয়েভ সেদ্ধ করার জন্য কি কালারটা হয় এবার, না আরেকবার তো আমি মাইক্রোওয়েভ করি, কিন্তু মাইক্রোওয়েভে একটু অল্প টাইম দিতে হয়, টাইমটা বোধহয় আমার বেশি হয়ে গেছে, কিন্তু তারপরও ওই স্মেলটা আসছে, সেটা এর আগের বারও ছিল, মানে সেদ্ধ হয় না, মানে এটা ভিতর থেকে প্রবলেম, এটা মাইক্রোওয়েভে দেওয়ার জন্য না, মাইক্রোওয়েভে দেওয়ার জন্য এটা কখনোই হবে না আসলে। আর নিয়ে আসলাম হলো আমার একটা ফেভারিট একটা ব্র্যান্ডের, দ্যাট ইজ হলো লেইস চিপস। এই লেইস চিপসটা নিয়ে অনেক রকম কথা আছে। লেইস মানে ভিজুয়ালি আমরা মিথ্যা বলাকে বলি লাই, আর শোয়াকে বলা হয় লাই। এখন মানুষ লেইডে উই লেইড ডিফারেন্ট, যে যেভাবে এটাকে অ্যাপ্লাই করে ওয়ার্ডটাকে। এখন কথা হচ্ছে ওই মিথ্যা লাই বা লেইড এটার সাথে এই লেজের সাথে কিন্তু কোনো কানেকশন। আবার ডিম পাড়া, মুরগির ডিম পাড়াকেও লেজ বলে, বা ডিমের তা দেওয়া এরকম কিছুটা, সে চিকেন লেইজ এগস এই ধরনেরও কিছু একটা। বাট এই তিনোটা বিষয়ের সাথে কখনো একটার সাথে মিল, বা এই চিপসটার আমি চাই না কোম্পানির মালিকের উদ্দেশ্য কী ছিল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি আই ফাউন্ড আমার কাছে অনলি অ্যাকসেপ্টেড যে এখানে পটেটো পটেটো ফ্রাই করে যেরকম আমি চিপস বানিয়ে খাই, বা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাই, বা ওয়েজেস বানিয়ে খাই, জাস্ট ওই জিনিসটারই একটা। যেমন এখানে হচ্ছে পটেটো চিপস, প্রিঙ্গলস, নাম ব্র্যান্ড এবং নাম যেটাই হোক, বা মালিকদের উদ্দেশ্য যেটাই হোক, আই ডোন্ট কেয়ার। ইভেন এটা আঙ্কেল চিপস হোক, আঙ্কেল ক্যানট গেট ইন। আর সেখানে আলু তো প্রশ্ন, আমার নানার নাম আলাউদ্দিন চৌধুরী, আমার নানাই ঢুকবে না সেখানে, অন্য কোনো খালা, মামা, চাচা, খালতো ভাই বোন, বাবা মা, ইভেন আমি, নো কোশ্চিন ডাজন্ট রাইজ, পটেটো ইজ এ vegetable. I don't think so, or I think so, I don't know. Actually, I have to check it out, but actually differ, কারণ যে কোনো কিছুই যে কোনো কিছু হতে পারে। বাট দ্য থিং ইজ আমার আলু চিপস মাঝে মাঝে খেতে হয়, কারণ আলু যদি এটাতে মোটা হওয়ার প্রবণতা আছে, কিন্তু আমি একটা এই ব্র্যান্ডটা খুব পছন্দ করতাম আগে, যখন এটা শুধু এখনও আসে বাইরের থেকে, তখন হয়তো আমরা 300-400 টাকা দিয়ে পেতাম, সেটা এখন প্রায় 1000 টাকা দাম পড়ে, বা 1500 টাকা দাম পড়ে। আমি এখন তো 17 বছর আমি কোনো রকমের এক্সপেন্সিভ জিনিস কেনার সাহসও পাই না, কারণ আমার হাতে কোনো টাকাই আসে না। আমি এখন ভাগ্যিস এটা বাংলাদেশে এখন ম্যানুফ্যাকচার তো ঠিক না, মানে বাংলাদেশে তৈরি হচ্ছে, আই ডোন্ট নো এদের মেশিন দিয়ে তৈরি হচ্ছে কি না, কিন্তু মনে হয়, কারণ খেয়াল করলাম একটা দুইটা পোড়া আসতেছে মাঝে মাঝে। এটা যদি বাইরের থেকে আসতো এই জিনিসটা হতো না, এই ভুলটা হতো না। আর ইন্ডিয়া থেকেও আসতে পারে, ইন্ডিয়াতেও হয়তো বা ওখানে ফ্যাক্টরি আছে, ওখান থেকে সাথে সাথে চলে আসতেছে, এটাও হতে পারে, বা বাংলাদেশেও কোনো ফ্যাক্টরি করতে পারে, আমি জানি না আসলে এটা। কিন্তু হোয়াটএভার, আমার কাছে এটা একদম হালাল শুদ্ধ একটা খাবার। ডিমও আমার জন্য প্রচণ্ড রকমের শুদ্ধ এবং হালাল খাবার, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, সবভাবে। এখনকার সমাজ ব্যবস্থা, টোটালি সমাজ ব্যবস্থা বলবো না, এখনকার সমাজ যে মানুষদেরকে নিয়ে জড়িত, তার গঠিত, সেই মানুষদের অনেক রকমের অব্লিগেশন আছে, অনেক রকমের ক্লেম আছে, ব্লেম আছে, তারা অনেক রকমের অপবাদ দিতে চায়। এবং আমি খেয়াল করেছি যে মোর দ্যান 99% এই অপবাদগুলো সত্য না। আর আরেকটা জিনিস কি, দুনিয়াতে ভালো মন্দর যেটা হবে ওটা কন্ট্রোল করার জন্য, সেটা যারা ভালো মন্দটা কন্ট্রোল করে আর কি টোটাল পৃথিবীতে, তার দে নো ভেরি ওয়েল যে আই নেভার ডিড এনি রং, আই নেভার ডিড এনি ইলিগেল। হ্যাঁ, এখন তাদের এটা হইতে পারে যে তাদের কোশ্চেন আসতে পারে যে আই এম 52 years old, why I am having chips, is a kids or children food, or why I like to have ice cream, very little, but I like. But coffee never, children never have coffee, but I love to have coffee. But এখানে কফিতেও কখনো কোনো হারাম কোনো কিছু বা কোনো কিছু আসার কোনো সুযোগ নেই, বিকজ কফি বিনটা যে, হ্যাঁ ক্যাফেইন এমন একটা পদার্থ থাকে, বাট সেটা কিন্তু অনেক কিছুতে থাকে, নট অনলি কফি। যে পরিমাণে থাকে সেটা কিন্তু আমরা ইজিলি খাইতে পারি। আর 1400 বছর আগে ইট ওয়াজ রিয়েলি টাফ টু ডিফাইন যে উইচ ইজ মানে ক্যাফেইন পার্সেন্টেজটা কতটুকু থাকতে হবে, বা যেটাকে মাদক, বা মাদকও বলবো না, এটাকে কি বলা হয়, যাই হোক আর কি, এই ম্যাটেরিয়ালসটা যেটা হতে পারে আর কি, নেগেটিভ হতে পারে। তো
হোয়াট এভার। এখন আমার বলতে পারি এটা তো খেলাম, এখানকার আমি একা একটা বাসাতে থাকি। এরপরে এখন আমার নামাজের টাইম হচ্ছে, সেহেরি খাচ্ছি, নামাজ পড়তেছি, আবার এরপরে সীমান্টি বাসে যাবে, 2 দিন থাকলে এর ভিতরে একটা বাসা ঠিক করতে হবে। খুব টাফ, কারণ দেখা যায় ধীমানের মেজাজটা একদমই ঠিক থাকে না আমার বাবার। আল্লাহ যেন আমার বাবার মেজাজটা ঠিক রাখে, বাজার বাজার বুঝতে পারে যে এইটা আমার জন্য এত ইমার্জেন্সি যে আমি এখান থেকে যদি যেতে হয় তাহলে আমাকে খুব দ্রুত একটা বাসা ঠিক করে তারপর আমাকে এখান থেকে যেতে হবে। এই জন্য বাসা ঠিক করার প্রসিডিউরটা খুব জরুরি। আর আর না হলে তাসিম সহ আমাকে ধীমানের আশা ছেড়ে বাইরে কোথাও মিরপুরে বা অন্য কোথাও নাই অল্প টাকা, একমাত্র মিরপুরেই হয়তো বা পাওয়া যাইতে পারে, একদম সেক্টর 14-এও না, আরও বেশি। এটা হলো 1 নম্বর দিয়ে যে ওই মিরপুরের কিছু কিছু ইয়ে আছে, মানে প্রায় উত্তরার কাছাকাছি, কিন্তু উত্তরাও না, ওইদিকে কিছু ইয়ে আছে যেখানে কিনা মোটামুটি 16-17 হাজার টাকা, তাও 17-18 হাজার টাকা পড়ে 2টা বেডরুম। তো 2টা বেডরুমে কিন্তু ইসেও কিন্তু এরকমই, বসুন্ধরাতেও কিন্তু 2টা বেডরুমের বাসা একদম নতুন, যেগুলো সার্ভিস চার্জ সহ 22-23 হাজার টাকার নিচে একদমই নেই, একদমই নেই। বাট ইসে মোটামুটি আছে 2টা বেডরুম, কিন্তু খুব সম্ভবত ওইখানে আমি একটা বাসা দেখছিলাম এল ব্লকে, ওটা খুব এক্সপেন্সিভ। এই বাসাটা যেরকম ফিটিংস খুব ভালো, ওইটারও ফিটিংস অসম্ভব ভালো, ভেরি এক্সপেন্সিভ ফিটিংস। তো ওই বাসাটা যেরকম একটু বাসাটা ফিটিংসের উপর অ্যাকচুয়ালি বাসার ভাড়াটা একটু বেশি হয়, কখনো কম হয়। তো ওই জন্য ওটার বাসাটা আমি যদি বলছিলাম এটা 16 হওয়া উচিত, তো দে ডিড নট লাইক দিস, অ্যাকচুয়ালি খুব স্বাভাবিক, কারণ দে ইনভেস্ট এ লট। তো তারপরও মানে 17 হইলে ভালো হয়, সার্ভিস চার্জ 20 হলে ভালো হয়। তো তারা ওইটা সার্ভিস চার্জ 4 বলতেছিল যে না, বাসা ভাড়া 4-5 জানি না, তারা 20 আর আমার সব মিলে 25,000, কারণ সার্ভিস চার্জ আপ ডাউন করে, কখনো কখনো বেশি হয়, কখনো কখনো কম হয়। তো এবার আল্লাহ বলতে পারে আমি এখন কখন থেকে পারতে পারবো, সবচেয়ে ভালো হয় আমার বাচ্চাটাকে নিয়ে যেতে পারি। আর নানুর বাসা আসলে আরও ভুল হয়েছে আমার, যখন আমার যখন ইয়ে হলো, তখন তো আমার হাতে তো টাকা আসার কোনো সুযোগ ছিল না। তো এই টাকাটা দিয়ে চলতাম, আমি আম্মুর বাসায় একটা রুম নিয়েছিলাম, তখন আমাকে চলতে হইতো। কিন্তু আমার যদি একটু সুযোগ থাকতো আগে, যে আরেকটা চাকরি থাকতো বা আমার কোনোটা বিজনেস যেখান থেকে আমি 20,000 বা 25,000 টাকা পাই, এরকম যদি একটা ইয়ে থাকতো, তাহলে আমি নয়টলাতে উঠে যেতাম, হতে পারে আজ থেকে 10-12 বছর আগে। উঠতে পারিনি অনলি ফর দিস, একটু কাজ করাতে হবে, কারণ নিজে উঠলে মাঝে মাঝে বাচ্চারা যাবে, 2টা ওয়াশরুম আছে, একটা ঠিকঠাক করে নিতে হবে, 2টাই ঠিক আছেই, বাট একটু সেটিংটা চেঞ্জ করে নিতাম নিজে থাকলে, তাহলে হয়তো আবার আজকে এই হ্যাসেলগুলো হইতো না। এই যে ডিওএইচএসে যা জীবন পান করে আসছি, বাসাটা তো তাও খালি ছিল, দেখে উঠতে পেরেছিলাম, আল্লাহ বাঁচিয়েছিল। এখন তো চলে যেতে হবে এবং আপনারা দোয়া করেন যাতে খুব তাড়াতাড়ি আমি একটা প্রসিডিউর করে দেশের বাইরে চলতে পারি। আর আরেকটা খুব ভালো খবর না খারাপ খবর জানি না, এখানে এতদিন ওয়েট করলাম আমি, 2টা চাকরির জন্য আমি চেষ্টাও করলাম, হয়নি। তো শেষ পর্যন্ত এখানে ভাইভ অ্যাবোর্ড বোধ হয়, ভ্যাকি অ্যাবোর্ড না ভাইভ অ্যাবোর্ড ভাইভস, হ্যাঁ। তো ওখানে একটা জবের জন্য গেলাম, একটা স্টুডেন্ট কনসালটেন্সি, ট্রাভেল এজেন্সি, অল কাইন্ড অফ ইমিগ্রেশন, অল কাইন্ড অফ কাউন্সিলিং। তো কাউন্সিলিংয়ের জন্য ওখানে লোক খুঁজতেছে, তখন আমি কালকে যে একটা ইন্টারভিউ দিয়ে আসলাম, বাট ওই যে প্রবলেম ওদের কাছে, কেন ওরা যদি কাউকে নেয় তারা টাকা পয়সা দেবে, অ্যাটলিস্ট 1 বছর তো এখানে থাকতে হবে। সো এই জন্য আমি 2-3 দিনের ভিতরে যদি আমি বাসা না পাই, তাহলে হয়তো এখানে জয়েন করে ফেলবো। কিন্তু তার আগে ওনাদের একটা টাকাটা আগে বুঝতে হবে, কারণ আমার যাতে বাসা ভাড়া আমি নানুর বাসা থেকে পাই ঠিকই, কিন্তু আমার যে টাকাটা সেভের বিষয়টা, যে এখান থেকে যাতে আমি এটা অ্যারেঞ্জ করতে পারি। কারণ ধীমান আপু তাসিন আপুর ওখানে গেলে হবে কি, আমি বাসার কাছে, তো ওইখান থেকে বসুন্ধরা থেকে আমার নানুর বাসার কাছে, তো আমার নানুর বাসার যে পেপার ওয়ার্ক থেকে শুরু করে অন্যান্য কাজগুলো, তারপরে আদার্স যেগুলো আমি কম্পারেটিভলি একটু দ্রুত পারবো, যেটা এখান থেকে আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখান থেকে ছাড়ে, কিন্তু এখান থেকে বাস ছাড়লেও মাঝে মাঝে অনেক রকমের ব্লকেজ ব্যারিকেড হয়, যখন কিনা ঢাকার সাথে কানেক্টিভিটি একদমই থাকে না। তারপরেও যদি গেলেও সেখানে টাইম লাগে, আর জাম বাদলে তো কথাই নেই, এটা একটা প্রবলেম। নাহলে হয়তো বা এখান থেকে সব কিছু। আরেকটা হলো বাস সার্ভিসটা যদি একদম লোকাল, আগে যেটা ছিল প্রিমিয়াম বাস, যেটা আমি ইভেন 95-এও আমি প্রিমিয়াম বাস পেয়েছি, এখানে প্রিমিয়াম বাসে করে আমরা সাভারে আসতাম, আমার এখনও মনে আছে 95-94-এ। তো
তো এটা যদি এখনও থাকতো, আবার যদি শুরু হয়, তো আল্লাহর কাছে দোয়া করি যে আবার যাতে এরকম ভালো ভালো বাস সার্ভিসগুলো শুরু হয়, তাহলে হয়তো বা খুব ভালো। আর একটা মেট্রো হবে, মেট্রো এখানে অলরেডি কাজ অনেক দেরি আগিয়ে যাচ্ছে এবং আরও হবে, কিন্তু যেভাবে করে বলতেছে ওইভাবে আমার মনে হচ্ছে না, এটা মধ্যে ডিফারেন্ট কোনো একটা টেকনোলজি, তারপরে আই ডোন্ট নো, আল্লাহ নো। তো চাচি একদম যদি এই পর্যন্ত আসতো, মেট্রোটা যদি এদিক থেকে সাপোজ বলতেছে হিমায়তপুর পর্যন্ত আসবে, হিমায়তপুর পর্যন্ত না এসে যদি এটা সোজা আরিচাঘাট চলে যেত সবচেয়ে ভালো হতো, কারণ তাহলে আরিচাঘাট এবং এখান থেকে একটা বাইপাল হয়ে ইভেন ওদিক থেকে একটা হাইওয়ে আসতেছে, ওইটা হলেও কিন্তু খুব ভালো, কিন্তু যে এলিভেটেড হাইওয়ে আসতেছে একটা, যেটা বাইপাল হয়ে আশুলিয়া দিয়ে উত্তরা থেকে, কিন্তু ওইখান থেকে যদি একটা মেট্রো আসে, মেট্রোটা অ্যাকচুয়ালি মেট্রোর কোনো বিকল্প নাই, কারণ এটা হচ্ছে এত টাইম কনজিউম, আর সবচেয়ে বড় কথা ভীষণ সিকিওর, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, এবং খুব দ্রুত সময় চলে আসা যায়, এবং সবচেয়ে বড় কথা হলো কোনোভাবেই হবে না, মানে ব্লক হওয়ার কোনো সুযোগ নাই, যে রাস্তাঘাট ব্লক হইলো কিন্তু মেট্রো চলে আসলো, এরকম আর কি। আর আন্ডারগ্রাউন্ড হলে তো প্রশ্নই কথাই নেই, আল্লাহ বলতে পারে যে অ্যাকচুয়ালি কোনটা হয়তো যেটাই হোক কমিউনিকেশনটা ডেভেলপ করে, কারণ আজ থেকে 15-16 বছর আগে আমি ছিলাম একটু অল্প বয়সে, ইয়াং ছিলাম, এখন বয়স বেড়েছে, তার থেকে বড় কথা বয়সটাও বড় কথা না, বয়স তো 52, আন্টিদের তো অনেক বয়স, তারপরে আমার মতো কাহিল হয়ে যান, আমার কাহিল হলো আমার সারা বাড়ির হাড় গলে যাওয়ার জন্য, এই যে এখন এই যে পরে যে হাত গলে যাচ্ছে, এখানে গতকাল আরও ফোলা ছিল, এই যে এটা কিন্তু কোনো গোটা না, কোনো মশা কামড় দেয় না, কিচ্ছু না, হাড় গলে গেছিলো, এই যে এখানে ফোলা, এখনও ফোলা, আল্লাহ বলতে পারে আর কি এটা কখন ঠিক হবে সম্পূর্ণ, হয়তো বা ঠিক হয়ে যাবে আশা করতেছি। তো ইনশাল্লাহ তখন এই কমিউনিকেশনগুলো ঠিক হলে তখন পারে, কিন্তু এখানে তখন বাসা ভাড়া অনেক বেশি থাকবে, কিন্তু আমি তো শেয়ার করে আসবো, আমাকে আসলে একাই আসতে হবে। সাবলেট দাও আমি পছন্দ, ওখানকার খুব বসুন্ধরা বাড়ি হলে এখানকার বাড়ি না, সাবলেট দাও কেউ অ্যালাউ করে না, আমিও সাবলেট পছন্দ করি না, হইলে আমার বাচ্চা হলে আমার ফ্যামিলি, আমি ওদের সাথে যাব, আদারওয়াইজ আমি একাই থাকবো, দুইটার একটা আর কি। তা যে পর্যন্তই, আপনারা অনেক অনেক দোয়া করবেন যাতে আল্লাহ যাতে নিয়ে যায় শেষ পর্যন্ত, যতটুকুই হোক সেফ অ্যান্ড সাউন্ড যাতে যেতে পারি, আর মানুষ টাকা পয়সা ইউনাইটেড স্টেটসে যেতে পারি। এখন একটু ভিসা বন্ধ ঠিক আছে, কিন্তু ভিসা তো অন হতে হবে, বাট আমাকে তো অ্যাপ্লাই করতে হবে, স্টুডেন্ট ভিসাতেও যদি যেতে পারি। আমার 3টা দেশ টার্গেট আছে, একটা হলো ইউনাইটেড স্টেটস, হাঙ্গরি আরেকটা হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে কি লন্ডন। তো দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যাওয়া। সুইডেনও খুব ভালো, সুইডেনে যেতে চাই, কিন্তু মিতু আন্টিরাও খুব একটা পজিটিভ কিছু বলছে না। তারপরে আর হাঙ্গরি আর ইংল্যান্ড হচ্ছে স্কলারশিপ দেয়, আমেরিকাও দিচ্ছে, আমেরিকা যেটা দেয় সে তারপরেও কিন্তু আমাকে কিছু টাকা জোগাড় করতে হবে পার সেমিস্টার ওয়াইজ। তো আল্লাহ করে 3টা দেশের, বিশেষ করে আমেরিকা যদি হয়ে যায়, আমি তাসিন আর আমি সহজে যেতে পারতাম, আর একটা জায়গা কিনে রাখতে পারতাম। এটার জন্য অর্ধেক নানুর বাসার জায়গার অক্সটার 50% সেল করতে চাইছিলাম, কিন্তু কোনো লোকই পাওয়া যাচ্ছে না যে আমি এটা ওইরকম পারফেক্ট দামটা দেবে, যেসবগুলোর দাম বলে এটা পসিবলই না, ওইরকম অল্প দামে আমি জীবনে বিক্রি করবো না, কারণ যে অংশটুকু হয় এখন 8 ভাগের 1 ভাগ, একটা অংশ কমসে কম 60 থেকে 70 লক্ষ টাকা এটার লোকাল মার্কেট প্রাইস, বা সেখান থেকে না হয় রিডিউস করে 50-55 লাখ টাকা যাওয়া যেতে পারে, এর নিচে তো যাওয়ার, এবং তার থেকে 50% টাকাটা দিতে হবে। আর 50% বিক্রি করলে না হয় যে ইমার্জেন্সি আমি করলাম, ঠিক আছে, একবারে 25 বা 26 একটা রাউন্ড ফিগার, কিন্তু তারা যদি পুরো জায়গা ফ্ল্যাটটার দামে যদি 22-23 লাখ বলে বা 30 বলে, ইম্পসিবল টু গিভ, এটা তো পসিবলই না, এটা আমার জান মেরে ফেললেও আমি এটা দিব না যতক্ষণ আমি জীবিত আছি। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তো আপনারা অনেক দোয়া করবেন যাতে আল্লাহ ভালো রাখেন, জীবিত রাখেন, যাতে যেতে পারি সব ভালো মতো, যাতে আম্মুর